সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম ক্যালকুলাস 2 আর ক্যালকুলাস 2 থেকে আমরা যে অধ্যায়টা করতেছিলাম ওই অধ্যায়ের নাম হচ্ছে বক্রতা। তো গত ক্লাসে আমরা বক্রতা কি, বক্রতার ব্যাসার্ধ কি আর স্বকীয় সমীকরণের জন্য বক্রতার ব্যাসার্ধ নির্ণয় কিভাবে করতে হয় সেগুলো শিখছিলাম। আর আজকে আমরা শিখব কার্তেশীয় সমীকরণ কোনগুলোকে বলা হয় আর ওই কার্তেশীয় সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো আমরা দেখব। তো কার্তেশীয় সমীকরণ কাদেরকে বলে? আসলে আমরা স্থানাঙ্ক ব্যবস্থায় দুই ধরনের স্থানাঙ্ক সম্পর্কে বর্তমানে পরিচিত আছে, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। আসলে এর বাইরেও অনেক ধরনের স্থানাঙ্ক আছে যেগুলো হয়তো আমরা এখনো পড়িনি, কিন্তু আমরা যখন উচ্চতর লেভেলে লেখাপড়া করব তখন আমাদের সেসব স্থানাঙ্কগুলো জানার প্রয়োজন পড়তে পারে এবং শিখতে হবে। তো কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক এর বাইরেও আছে গোলকীয় স্থানাঙ্ক, সিলিন্ড্রিক্যাল স্থানাঙ্ক, এই ধরনের আরো অনেক ধরনের স্থানাঙ্ক ব্যবস্থা প্রচলিত আছে। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা সাধারণত এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ এগুলোকে ব্যবহার করে থাকি। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই ব্যবহার করি, তাহলে আমরা যদি কার্তেশীয় সমীকরণ বুঝতে চাই তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সকল সমীকরণে ওই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ রিলেটেড থাকে ওদেরকেই বলা হয় যে কার্তেশীয় সমীকরণ। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে সমীকরণ আমরা ইউজ করি ওই সমীকরণটাকে আমরা বলবো কার্তেশীয় সমীকরণ। তাহলে কার্তেশীয় সমীকরণে এক্স এবং ওয়াই থাকবে যেমনটা কার্তেশীয় স্থানাঙ্কে থাকে। ওকে, তাহলে কার্তেশীয় সমীকরণ আসলে দুই ধরনের হয়, একটা হচ্ছে ব্যক্ত সমীকরণ, একটা হচ্ছে অব্যক্ত সমীকরণ। তো ব্যক্ত সমীকরণ কাদেরকে বলে? আসলে y ইকুয়াল টু f অফ x এই ধরনের যে সমীকরণগুলো আমরা পাই ওদেরকে বলা হয় ব্যক্ত সমীকরণ। একটু খেয়াল করি, ধরলাম x স্কয়ার প্লাস x প্লাস 1 এই ইকুয়াল টু, এটা দিল মানে ইকুয়ালটা বাদ দিই, এই যে x স্কয়ার প্লাস x প্লাস 1 এটা একটা ফাংশন, আর এই ফাংশনটা কার উপরে নির্ভরশীল? x এর উপরে নির্ভরশীল। তো আমি যদি এটাকে এভাবে দাবি করি যে y ইকুয়াল টু x স্কয়ার প্লাস x প্লাস 1, তাহলে একটু খেয়াল করি সমান চিহ্নের এক পাশে শুধুমাত্র একটা মাত্র y আছে আর সমান চিহ্নের আরেক পাশে যত x আছে সবাই আছে। তাহলে এটা একটা ব্যক্ত সমীকরণ, কারণ ব্যক্ত সমীকরণের চেহারা দেখতে অনেকটা এরকম হবে যে এক পাশে একটা y থাকবে আর অন্য পাশে x এর বংশধরেরা থাকবে। তাইলে যদি আমরা এভাবে প্রকাশ করতে পারি তাহলে তাদেরকে আমরা বলবো ব্যক্ত সমীকরণ। আর অব্যক্ত সমীকরণ কারা? অব্যক্ত সমীকরণ হচ্ছে f অফ x, y ইকুয়াল টু 0, অর্থাৎ x এবং y দুইজন একসাথে ফাংশনে থাকবে। ব্যক্ত সমীকরণে শুধুমাত্র x এর ফাংশন হবে, আর অব্যক্ত সমীকরণে x এর ফাংশনও হবে, y এর ফাংশনেরও হবে। সহজভাবে এভাবেই বুঝতে হবে। তাহলে যদি শুধুমাত্র কোন একটা ফাংশন x এর উপর নির্ভরশীল বলতে চায়, আমি যদি বলতে চাই যে ওই ফাংশনটা x এর উপর নির্ভরশীল, তাহলে তাকে বলতে হবে ব্যক্ত সমীকরণ। আর যদি কোন একটা সমীকরণ x এর উপরও নির্ভরশীল, y এর উপরও নির্ভরশীল, দুজনের উপরে নির্ভরশীল, তাহলে আমরা তাকে বলবো অব্যক্ত সমীকরণ। ওকে, একটু একটা মিনিট খরচ করে আমরা নির্ভরশীলতার ব্যাপারটা একটু বুঝাই দিই। তো এখানে খেয়াল করি যে এই x স্কয়ার প্লাস x প্লাস 1 এই সমীকরণে x এর জায়গায় যদি আমি 1 বসাই একরকম আনসার পাবো, 2 বসালে আরেক রকম আনসার পাবো। তার মানে এই যে টোটাল সমীকরণটা এটার কিন্তু স্কয়ার কিন্তু স্কয়ারই থেকে যাবে, প্লাস প্লাসই থেকে যাবে, 1 কিন্তু 1ই থেকে যাবে। শুধুমাত্র x এর মান চেঞ্জ হওয়ার সাথে সাথে এই রাশিটার মানও চেঞ্জ হয়ে যাবে। এজন্য এই রাশিটাকে আমরা বলি x এর ফাংশন, মানে এই রাশিটা x এর উপর নির্ভরশীল। আবার ধরলাম এটা একটা ফাংশন x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, এটা একটা ফাংশন। এই ফাংশনটাতে দেখলে আমরা দেখবো x এর মান চেঞ্জ হলে এটার আনসার চেঞ্জ হবে, সেই সাথে y এর মানও যদি চেঞ্জ হয়ে যায় তাহলেও এটার আনসার চেঞ্জ হবে। এর মানে হচ্ছে x এবং y দুজনের মান চেঞ্জ হলেও এর আনসার চেঞ্জ হবে। তো তখন আমরা ওকে বলি তুমি x এরও ফাংশন, y এরও ফাংশন। আর যে সমীকরণগুলোতে x এবং y দুজনেরই ফাংশন চিন্তা করা হবে, ইকুয়াল 0 দেওয়া হবে, মানে ডান পাশে 0 রেখে বাম পাশে সবগুলোকে নিয়ে আসবো, x এবং y যারা আছে সবাই, তাদেরকে আমরা বলবো অব্যক্ত সমীকরণ। আর যে সব সমীকরণে আমরা শুধুমাত্র x এর উপর নির্ভরশীল বলে বিবেচনা করব তাদেরকে আমরা বলবো ব্যক্ত সমীকরণ। তো ব্যক্ত সমীকরণ আর অব্যক্ত সমীকরণের ব্যাপারগুলো আমরা যখন অঙ্ক করতে চাইবো তখন আরো ডিটেইলসে বুঝতে পারবো, কিন্তু এখন আমরা আসলে ব্যক্ত সমীকরণ আর অব্যক্ত সমীকরণের ছোট্টখাটো একটা ধারণা নিলাম। ওকে, তো এরপর আমরা দেখবো যে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, তো বক্রতার ব্যাসার্ধকে আমরা আসলে রো দ্বারা প্রকাশ করি, সেটা যার বক্রতার ব্যাসার্ধ হোক না কেন আমরা তাকে রো দ্বারা প্রকাশ করব।
তো যদি আমি বুঝতে পারি যে আমাকে দেওয়া সমীকরণটা ব্যক্ত সমীকরণ, তাহলে আমি রো ইকুয়াল টু এই 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2 এই সূত্রের সাহায্যে তার বক্রতার ব্যাসার্ধ বের করে আনতে পারবো। এখন কথা হচ্ছে এখানে y1 আর y2 এগুলো দিয়ে কি বোঝানো হয় একটু খেয়াল করি। y1 এটার মানে হচ্ছে এই যে ব্যক্ত যে সমীকরণটা, সেই সমীকরণটাকে x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ, x এর সাপেক্ষে একবার অন্তরীকরণ। আর y2 মানে হচ্ছে এই সমীকরণটাকে x এর সাপেক্ষে দুইবার অন্তরীকরণ। তার মানে আমি যদি এই সূত্রটাকে ব্যবহার করতে চাই তাহলে প্রথমে এই সমীকরণটাকে, যেহেতু ব্যক্ত সমীকরণ দেখতে এরকম হয়, তো এই সমীকরণটাকে প্রথমে একবার ডিফারেন্সিয়েশন করে y1 এর মান জেনে নিতে হবে, আবার ডিফারেন্সিয়েশন করে y2 এর মান জেনে নিতে হবে, আর দুইবারই ডিফারেন্সিয়েশন হবে x এর সাপেক্ষে। যদি আমি x এর সাপেক্ষে অন্তরীকরণ করে y1 আর y2 বের করে নেই আর তারপরে এখানে মানগুলো বসিয়ে দিই, তাহলে ওই সমীকরণের জন্য বক্রতার ব্যাসার্ধ অটোমেটিক্যালি বের হয়ে যাবে। তো আমরা এখন বক্রতার ব্যাসার্ধ মানে ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো এমন একটা গাণিতিক সমস্যা দেখে আসি। আচ্ছা, তো ব্যক্ত সমীকরণের বক্রতার ব্যাসার্ধ নির্ণয়টাকে ভালোভাবে বোঝার জন্য আমরা একটা গাণিতিক সমস্যা নিয়েছি। প্রথমে সমস্যাটা দেখে আসি। বলছে কি y equal to ln cos x রেখার যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো এখানে এই যে কোনো বিন্দুতে এই জায়গাটা একটু মাথায় রাখি, আমি এটা এখন বুঝাবো না, পরে বুঝাবো। তাহলে y equal to ln cos x রেখার যে কোনো বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। ওকে, তো আমাকে প্রথমে দেখতে হবে এই সমীকরণটাকে আমি ব্যক্ত ভাববো নাকি অব্যক্ত ভাববো। যদি সমীকরণটা ব্যক্ত সমীকরণের ফরমেশনে যায় তাহলে আমরা তাকে ব্যক্ত সমীকরণের সূত্র দিয়েই বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে পারবো। তো এখানে দেখা যাচ্ছে y equal to ln cos x, তার মানে এই পাশে y আছে আর ওই পাশে শুধুমাত্র x আছে। তো আমরা চাইলে ওকে ব্যক্ত সমীকরণ দিয়ে করতে পারি। তাহলে আমরা প্রথমেই লিখবো কি, প্রদত্ত সমীকরণ, আমি সংক্ষেপে লিখতেছি, প্রদত্ত সমীকরণ y equal to ln cos x লিখে ফেললাম। তো ব্যক্ত সমীকরণের সিস্টেম অনুযায়ী আমাকে প্রথমে y1 এবং y2 নির্ণয় করতে হবে। তো আমি বলবো কি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, সংক্ষেপে লিখছি। তাহলে y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা জানি যে এটাকে y1 লেখা যায়, আর ওকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো 1/cos x। আবার এই যেহেতু cos x কে আমরা x ধরছি, সুতরাং আমাদেরকে আবার করতে হবে কি, ওকে ডিফারেন্সিয়েশন করতে হবে। ওকে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো -sin x। এখানে একটু বলে রাখি যে যদি আমরা ক্যালকুলাস 2 কে ভালোভাবে বুঝতে চাই এবং খুব দ্রুত বুঝতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েশন সম্পর্কে উন্নত ধারণা থাকতে হবে। আর ডিফারেন্সিয়েশন সম্পর্কে উন্নত ধারণা থাকার জন্য তোমাদেরকে অবশ্যই ক্যালকুলাসে আমি যে লেকচারগুলো দিছি, লেকচার 1 থেকে 1A থেকে লেকচার 1F পর্যন্ত দিছি, ওই লেকচারগুলো দেখলেই যেটুকু ডিফারেন্সিয়েশন তুমি শিখতে পারবা ওইটুকু ডিফারেন্সিয়েশন দিয়েই
তুমি ক্যালকুলাস 2 এর ডিফারেন্সিয়েশন গুলোকে কাভার দিতে পারবে। তো তুমি যদি ডিফারেন্সিয়েশন ভালো না বুঝো তাহলে তোমার দরকার ওই লেকচারগুলো প্রথমে দেখে আসা। কারণ আমি যখন ক্যালকুলাস 2 পড়াচ্ছি তখন আমাকে বিশ্বাস করতে হবে যে তুমি অবশ্যই ক্যালকুলাস 1 ভালো পারো, অ্যাটলিস্ট ডিফারেন্সিয়েশন তুমি ভালো পারো। আর যদি আমি এটাও বিশ্বাস করতে না পারি যে তুমি ডিফারেন্সিয়েশনে ভালো পারো না, তাহলে আমি এইসব অঙ্ক করানোর সময় এই ডিফারেন্সিয়েশনের লাইনটাই আমাকে আধা ঘন্টা ধরে বুঝাইতে হবে, এটা আমাদের লসই হবে। তার চেয়ে ভালো আমরা ক্যালকুলাস 1 এর ওই লেকচারগুলো দেখে আসি যে লেকচারগুলো ডিফারেন্সিয়েশন আমাকে একেবারে কোর লেভেল থেকে বুঝাতে সাহায্য করবে। ওকে, তাহলে এখন এটার পরে আমরা করবো কি, এটাকে এভাবে লিখতে পারি মাইনাস, আচ্ছা আমি পাশে লিখে দিই, আমি এটাকে লিখতে পারি মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স, এভাবে লিখতে পারি। আর মাইনাস তার জায়গায় থাক, সাইন এক্স বাই কজ এক্স ইকুয়াল টু হচ্ছে 10x। ওকে, তার মানে আমরা ওকে যদি একবার ডিফারেন্সিয়েশন করি তাহলে শেষ পর্যন্ত আমরা যে আনসারটা পাচ্ছি সেটা হচ্ছে মাইনাস 10x। এখন আমি যদি এই y1 কে আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে হয়ে যাবে y2, যেটা আমরা জানি আর কি, y কে একবার ডিফারেন্সিয়েশন করলে সেটা হয় y1। আর ওকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তার মানে হচ্ছে y কে দুইবার ডিফারেন্সিয়েশন করে ফেলার মতো। তাহলে আমরা বলবো কি x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে পুনরায় অন্তরীকরণ করে পাই। তাহলে পুনরায় যদি অন্তরীকরণ করি তাহলে y1 কে আমরা পাচ্ছি y2 ইকুয়াল টু, এই পাশে আমরা যেটা পাচ্ছি তাকে যদি ডিফারেন্সিয়েশন করে একটু খেয়াল করি, মাইনাসটা মাইনাসের জায়গায় থেকে যাবে, আর এই 10x কে ডিফারেন্সিয়েশন করলে আমরা পাবো sec স্কয়ার x, sec স্কয়ার x। বেশ সিম্পল। তাহলে y1 এর মানও পেয়ে গেলাম, y2 এর মানও পেয়ে গেলাম। এবার আমাদের কাজ হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করা। তাহলে আমরা লিখবো সুতরাং বক্রতার ব্যাসার্ধ রো ইকুয়াল টু 1 প্লাস y1 স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই y2। ব্যাস, এবার মানগুলো বসাই দিব। আমি এভাবে বসাচ্ছি, 1 এর জায়গায় থাকবে, প্লাস তার জায়গায় থাকবে। y1 এর মান হচ্ছে মাইনাস 10x, তাহলে আমরা লিখলাম মাইনাস 10x হোল স্কয়ার, কারণ y1 এর উপরে একটা স্কয়ারও ছিল, কিন্তু তাদের মাথার উপরে 3/2 ছিল, তাকেও রাখলাম। y2 এর আনসার হচ্ছে মাইনাস sec স্কয়ার x, মাইনাস sec স্কয়ার x। ওকে, এবার এখান থেকে বীজগণিতীয় কাজকর্ম করে আমাকে একটু ছোট করে আনতে হবে। তাহলে আমি এখানে কি পাচ্ছি সেটা একটু এখান থেকে এই জায়গাতেই দেখাই ফেলানোর চেষ্টা করি। তাহলে এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট তার জায়গায় রেখে দিলাম, 1 প্লাস তো তার জায়গায় রেখে দিলাম, একটু খেয়াল করি, সেকেন্ড ব্র্যাকেট 1 প্লাস রেখে দিলাম। এই মাইনাসের মাথার উপরে একটা স্কয়ার আছে, তাহলে মাইনাস হয়ে যাবে প্লাস, আর এই tan এর উপর স্কয়ার হয়ে যাবে tan স্কয়ার x, tan স্কয়ার x। তারপর তাদের মাথার উপর আবার 3/2 থাকবে, আর নিচে মাইনাস sec স্কয়ার x যেমন আছে তেমন থাকবে। এখন এই যে 1 প্লাস tan স্কয়ার x, 1 প্লাস tan স্কয়ার x সমান হচ্ছে sec স্কয়ার x। কিভাবে আসে একটু দেখি। আমরা ক্লাস 9 এ থাকতে সূত্র শিখলাম sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমি যদি sec স্কয়ার x কে এদিকে রেখে দিই আর এই tan স্কয়ার x যদি ওদিকে পক্ষান্তর করি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস tan স্কয়ার x। তার মানে 1 প্লাস tan স্কয়ার x না লিখে আমরা লিখতে পারি sec স্কয়ার x। তাহলে sec স্কয়ার x লিখে দিলাম, কিন্তু তার মাথার উপরে 3/2 রয়ে গেল, 3/2, আর এখানে মাইনাস sec স্কয়ার x তার জায়গায় রয়ে গেল ইকুয়াল টু, একটু খেয়াল করি, এই sec এর পাওয়ার হচ্ছে 3, আবার এই পুরোটার পাওয়ার হচ্ছে 3/2। তো আমরা জানি বেজের পাওয়ারের উপর যদি পাওয়ার থাকে তো পাওয়ারে পাওয়ারে গুণ করে লেখা যায়। তাহলে আমি এখানে এভাবে লিখতে পারি sec এই 2, এভাবে না লিখে এভাবে লিখতে পারি sec x, তার মাথার উপরে পাওয়ার হচ্ছে 2, আবার তার উপরে পাওয়ার ছিল 3/2, যার কারণে ওদেরকে আমি গুণ করে লিখতে পারি। আবার বলতেছি এই sec একটু দিকে দেখি, sec স্কয়ার x যেটা sec স্কয়ার x, এটা আসলে আমি এভাবে লিখতে পারি sec x হোল স্কয়ার। তার মানে এখানে বুঝাচ্ছে sec স্কয়ার x মানে হচ্ছে sec x হোল স্কয়ার, ওই হোল স্কয়ারের উপরে আবার 3/2 আছে, তাহলে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের উপরে গুণ হয়, তো গুণ করে দিলাম, আর এখানে মাইনাস sec স্কয়ার x যেমন আছে তেমন রেখে দিলাম। ওকে, তো এখন আমি এখানে 2 আর 2 কেটে দিতে পারি, তাহলে আমার হাতে আছে আর কিউব, তাহলে আমরা লিখতে পারতেছি উপরে হচ্ছে sec কিউব x আর নিচে হচ্ছে sec স্কয়ার x, একটা মাইনাসও আছে। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে আছে 2টা, এখানে আছে 3টা, তাহলে কাটাকাটি গেলে উপরে একটা বাকি থাকবে, মানে হচ্ছে sec x বাকি থাকবে। আর এই মাইনাস চিহ্নটা নিচে রাখার কোনো দরকার নেই, মাইনাস চিহ্নটা আমরা পাশে বসাতে পারবো, কারণ মাইনাস দ্বারা কাউকে ভাগ করলে তার আনসারটা মাইনাস আসে। ওকে, তাহলে আমরা পাইলাম কি মাইনাস sec x, অর্থাৎ আমরা বুঝলাম না আমাদের যে বক্রতার ব্যাসার্ধ আসছে ওই বক্রতার ব্যাসার্ধ হচ্ছে মাইনাস sec x।
কিন্তু বক্রতার ব্যাসার্ধ কখনোই নেগেটিভ হতে পারে না। আর যেহেতু বক্রতার ব্যাসার্ধ নেগেটিভ হতে পারে না, সেজন্য আমরা করব কি, এই বক্রতার ব্যাসার্ধ প্রত্যেকটা লাইনের পাশে এভাবে পরমান দিয়ে আসবো, যাতে কোনো নেগেটিভ আসলে ওই পরমান তাকে পজিটিভ করে দিতে পারে। তাহলে এখন আমরা এখানে যদি পরমান দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি পরমান মাইনাস সেক এক্স। পরমান মাইনাস সেক এক্স এর আনসার হবে শুধুই সেক এক্স। এখন কথা হচ্ছে, এই মাইনাসটাকে তো পরমানের কারণে প্লাস করে দেওয়া গেছে, কিন্তু sec x যদি পার্সোনালি মাইনাস হয়ে যায়, মানে এই x এর জায়গায় কোন একটা মান বসে পুরোটার মান যদি কোনো কারণে মাইনাস আসে, তখন আমি কি করব? সেজন্য ওকে পরমানের ভিতরে রেখে দিতে হবে, কারণ ও কিন্তু পরমান থেকে এক্ষুনি বের করা যাবে না। কেন? কারণ ও যদি জীবনে কোনোদিন কোনো একটা মানের জন্য মাইনাস চলে আসে, পরমান তাকে প্লাস করে দিতে পারবে। কিন্তু আমি যদি পরমান চিহ্নটা না রাখি, তাহলে ও কোনোদিন যদি মাইনাস চলে আসে, তাহলে তাকে প্লাস করার আর কোনো সুযোগ থাকবে না। সেজন্য আমরা এখানে পরমান করে এই মাইনাসটাকে শুধুমাত্র প্লাস করে রাখছি, কিন্তু sec x এখনো নেগেটিভ হওয়ার পসিবিলিটি রাখে, যার কারণে আমরা তাকে পরমান চিহ্ন দিয়ে সেভ রাখছি, যাতে সে যদি কখনো নেগেটিভ চলে আসে, আমরা যেন সেখান থেকে বেঁচে আসতে পারি। আচ্ছা, এবার প্রশ্নের গুরুত্বপূর্ণ অংশ, যেটাকে আমি আন্ডারলাইন করছিলাম, ওইটা নিয়ে আলোচনা করি। প্রশ্নে বলছিল কি, যে কোনো বিন্দুতে, এই যে কোনো বিন্দুতে কথাটাতে কখনো কখনো অন্য কোনো বিন্দু দেওয়া থাকতে পারে। যেমন আমাকে বলতে পারে y = ln cos x রেখার x = π/3 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। তো যে কোনো বিন্দুতে বললে আর π/3 বিন্দুতে বললে অঙ্কের পার্থক্যটা কোথায় আসবে? যে কোনো বিন্দুতে বললে আমি প্রথমে x এর মান এভাবে y1 বের করব, y2 বের করব, তারপরে সরাসরি বক্রতার ব্যাসার্ধ অ্যাপ্লাই করে ফেলবো। কিন্তু যদি আমাকে বলা হয় x = π/3 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো, তখন আমি করব কি, প্রথমে y1 বের করব, মনোযোগ দিতে হবে। প্রথমে y1 বের করব, তারপর y2 বের করব, এরপরে বক্রতার ব্যাসার্ধের কাজটা তখন প্রথমে করব না। এই বক্রতার ব্যাসার্ধের কাজটা করার আগেই আমাকে আরেকটা ছোট্ট কাজ করতে হবে, আর সেটা হচ্ছে x = π/3 বিন্দুতে y1 এর মান আর y2 এর মান বের করে নিতে হবে। অর্থাৎ যদি যে কোনো বিন্দুতে দিত, তাহলে এই অতিরিক্ত কাজটা আমাকে করতে হবে না, সরাসরি আমি অঙ্ক করা শুরু করতে পারবো। কিন্তু যদি আমাকে কোনো কারণে যে কোনো বিন্দুর কথা না বলে x = π/3 বিন্দু অথবা অন্য যে কোনো কিছু, যেমন 0,3 বিন্দু অথবা 5,4 বিন্দুতে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করে, এইভাবে কোনো বিন্দুর কথা উল্লেখ করে দেয়, তাহলে আমাকে এই y1 y2 বের করার পর x = π/, যে বিন্দুর কথা বলছে ওই বিন্দুতে এই y1 আর y2 মান কেমন হবে সেটা বের করে নিতে হবে। সেটা কিভাবে বের করব? এই যে y1 = -10x আসছে, তখন π/3 বিন্দুতে y1 হবে -10 π/3। এই যে, তাহলে x এর জায়গায় π/3 বসিয়ে দিতে হয়েছে। আর y2 সমান কত আসবে? -sec² π/3। তো এই যে 10 π/3 মান যা আসবে তা এখানে লিখে দিব, sec² π/3 মান যা আসছে এখানে লিখে দিব। তো যখন আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চাইবো, তখন এই y1 আর এই y2 আর কোনো কাজে আসবে না, তখন আমাদের কাজে আসবে এই y1 আর এই y2। এখান থেকে যে মানগুলো আমরা পাবো ওগুলোই আমরা এখানে বসাবো, আর তখন অঙ্কটা আরো বেশি সহজ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা বুঝলাম, যদি যে কোনো বিন্দুতে বলে, তাহলে এই অতিরিক্ত কাজটা আর আমাদের করার কোনো সুযোগ থাকবে না। আমরা সরাসরি y1 y2 বের করবো, আর তারপরে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে চলে যাব। আর যদি আমাদেরকে এই x = এত বিন্দু বা যে কোনো একটা বিন্দু আমাদের হাতে দিয়ে দেয়, তাহলে আমরা করব কি, সঙ্গে সঙ্গে এই সমীকরণে y1 y2 বের করার পরে যে বিন্দুতে দিছে ওই বিন্দুতে আবার আমরা মানগুলো বের করব y1 y2, আর তারপর আমরা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে যেতে পারব। আর পরবর্তী ক্লাসে আমরা অব্যক্ত সমীকরণগুলোর বক্রতার ব্যাসার্ধ কিভাবে নির্ণয় করতে পারি সে বিষয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকি, ধন্যবাদ সবাইকে।